নমস্তে, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করব অ্যাপোলো গেনিক্যালস ডিয়ার ডক্টর। আমাদের প্রথম বিভাগ ভিজিটিং আর, যেখানে আজ হার্ট অ্যাটাক নিয়ে অনেক কথা আমরা জানতে পারবো। হার্ট অ্যাটাক শুনেই আমরা একটুখানি নড়ে চড়ে বসলাম নিশ্চয়ই সবাই। আমাদের সঙ্গে আজ রয়েছেন বিশিষ্ট কার্ডিওলজিস্ট ডক্টর পিসি মণ্ডল। তার থেকে ভয় না পেয়ে বরং প্রয়োজনীয় কিছু তথ্য আসুন জেনে নেওয়া যাক। স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ ফর বিং অ্যাট ডিয়ার ডক্টর। আপনাকে আমরা স্বাগত জানাই। নমস্কার। অনেক সময় অনেক মহিলারা পুরুষদের বলে তুমি হৃদয়হীন, অথচ দেখা যাচ্ছে বা শোনা যায় নাকি পুরুষদেরই বেশি হার্ট অ্যাটাক হয়। এটা কেন হয় স্যার, একবার বলবেন? এটা প্রথাগত ধারণা তাই যে পুরুষদের মধ্যে হার্ট অ্যাটাক বেশি, কিন্তু পার্টিকুলারলি আমাদের এই এশিয়াবাসী যারা এশিয়ান কান্ট্রিতে আমরা বাস করি, তাদের মধ্যে শুধু অরিজিনাল চাইনিজ এবং জাপানিজরা ছাড়া বাকি যারা আমরা এই অঞ্চলে বাস করি, এই পৃথিবীর এই পার্টটাতে, তাদের মধ্যে কিন্তু ওই ফিমেলে কম মেলে বেশি, ছেলেদের বেশি হবে, এই ধারণাটা কিন্তু খুব একটা খাটে না। যদিও এখন আমরা যদি রেশিও করছি যে 10 জনের 10টা হার্ট অ্যাটাক আমাদের কাছে পেশেন্ট এলে ডেফিনেটলি এখনও ছেলেরা বেশি, কিন্তু সেই ডিফারেন্সটা কিন্তু অনেকটা ব্লাড হয়ে গেছে। কেন ফিমেলদের কম? প্রি মেনোপজাল ওমেনদের হার্ট অ্যাটাক তুলনায় কম, কিন্তু যদি ওই কন্ডিশনগুলো থাকে, সুগার আছে, পলিসিস্টিক ওভারি আছে, বা ওনার প্রেগনেন্সির সময় সুগার বাড়লো, সেসব ক্ষেত্রে কিন্তু ওই প্রোটেকশনটা থাকবে না। স্যার, আপনার অভিজ্ঞতা অনুযায়ী ভারতবর্ষে, বিশেষ করে আমাদের পশ্চিমবঙ্গে, ঠিক কোন এজ গ্রুপের এখন আপনি সবচেয়ে বেশি পেশেন্টস পান? অলরেডি স্ট্যাম্প যে আমাদের মধ্যে প্রি ম্যাচিওর করোনারি ডিজিজ হয়, কিন্তু আমরা এখন যদি আমার নিজের কেসে যদি লাস্ট 5 ইয়ার্সের স্ট্যাটিস্টিক্স দেখি, তাতে পিক এজ আমার মতে যে যাদের একদম পিক এজ সেটা কিন্তু টিল 50 অ্যারাউন্ড, কিন্তু লোয়ার এজ গ্রুপে বিলো 40 অ্যাটলিস্ট অ্যারাউন্ড 35 to 40%, 100 জন পেশেন্টের প্রায় 40 জন হচ্ছে যাদের বয়স 40-এর কম, এবং লোয়েস্ট এজ আমার দিয়ে ফেস করা 25, এবং 26-এর এক ভদ্রমহিলারও আমাকে প্রাইমারি অ্যাঞ্জিওপ্লাস্টি করতে হয়েছে। সেই ক্ষেত্রে পশ্চিমী দেশগুলোর তুলনায় আমাদের কি বয়সটা, হার্ট অ্যাটাক হওয়ার বয়সটা একটু কমে গেছে, নাকি ওদেরও আমাদের মতোই হচ্ছে? না, ওদের মধ্যে প্রিম্যাচিওর করোনারি ডিজিজের এটা নয় কম, পার্টিকুলারলি ইন্ডিজেন্ট ইউরোপিয়ান বা ইন্ডিজেন্ট আমেরিকানদের মধ্যে। এই আপনি যেটা বলছিলেন যে এই সাবকন্টিনেন্টে আমাদের এই রিস্ক ফ্যাক্টরটা বেশি, এটা কেন? এই রিস্ক ফ্যাক্টরগুলোই বা কী কী? সেই রিস্ক ফ্যাক্টরগুলোর মধ্যে কিন্তু বেসিক্যালি যেগুলো কমন, আমাদের বেদেও কিন্তু একটা কথা ছিল দুষ্ট চতুর্থম বলে। দুষ্ট চতুর্থমের মধ্যে ছিল মধুমেহ ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ হাইপার টেনশন, ধূমপান এবং রক্তে চর্বি বেড়ে যাওয়া। এই চারটেকে বলা হতো দুষ্ট চতুর্থম। এটা কিন্তু আমাদের বেদে আছে, এবং সেই চারটে দিয়ে বলা হতো সন্ন্যাস রোগ, হার্ট বড়াই, ড্রপসি, এইসব পুরোনো কথাগুলো ছিল, যেগুলোতে বলা হতো এগুলো হচ্ছে ট্র্যাডিশনাল রিস্ক ফ্যাক্টর। এবং এই রিস্ক ফ্যাক্টরগুলো কিন্তু সারা পৃথিবীর মানুষের মধ্যেই সেরকমভাবেই প্রচলিত যে এরা দিজ আর দ্য মেজর রিস্ক ফ্যাক্টর। কোলেস্টেরল শব্দটা তো সবাই আমরা শুনি, কিন্তু অনেকে জানি না এর মধ্যে ভালো কোলেস্টেরল আছে, খারাপ কোলেস্টেরল আছে। এবারে এই যে বলছেন যে কোলেস্টেরল অ্যানালাইসিস করলে আমরা যে জিনিস দেখতে পাবো রিস্ক ফ্যাক্টর খুঁজতে গিয়ে, যেমন একটা নিউয়ার্ক কোলেস্টেরলের কথা বললাম, লাইপোপ্রোটিন লিটিল এ। এবারে যদি আমরা একটা কোলেস্টেরলকে অ্যানালিসিস করি, ব্লাডটা অ্যানালিসিস করি, তার কোলেস্টেরল তো সে একটা বাচ্চা নিয়েই জন্মালো, যে ভূমিষ্ঠ হলো আজকে, তার শরীরে যদি কোলেস্টেরল মাপতে যায় কোলেস্টেরল আছে। এবারে তার মধ্যে কিছু কিছু সাব ফ্র্যাকশনেশন করা যায়। তো আমাদের খুব সাদা মাথায় যেগুলো হচ্ছে যে একটা ভালো কোলেস্টেরল, সেটাকে বলা হাই ডেন্সিটি লাইপোপ্রোটিন, এইচডিএল কোলেস্টেরল। আর একটা ধর হয় নন এইচডিএল কোলেস্টেরল, আমাদের ভাষায় এখন এইচডিএল, নন এইচডিএল, দিস ইজ গুড। এই ভালোটা কিন্তু বাড়াতে গেলে শরীরে, এর বাড়ানোর কিন্তু ওষুধ বেসিক্যালি এফেক্টিভ ওষুধ খুব নেই। একে বাড়াতে গেলে ড্রাগ খুব একটা হেল্প করে না, হার্ড এক্সারসাইজই একমাত্র উপায় যার দিয়ে আমরা এইচডিএল বাড়াতে পারি। এমন কোনো ডায়েটারি ফুড যেটা আমাদের ফুডের মধ্যে পড়ে যেগুলো খেলে এইচডিএল বাড়ে? না। নাটস, অনেক কিছু কথা উঠেছে, সিম্পল উত্তর হচ্ছে না। বাঙালির অনেক সময় যখন বুকে ব্যথা হয়, প্রথমে যেটা বলে না একটু গ্যাস হয়েছে, একটু মালিশ টালিশ করলে বোধহয় চলে যাবে। হ্যাঁ, এটা একটা কারণ হচ্ছে যে হার্টের যে নার্ভ সাপ্লাই, ভেগাস নার্ভ,
সেটা কিন্তু স্টমাক, ডিএডিনাম এই এরিয়াটাকেও সাপ্লাই করে আমাদের পেটে। আচ্ছা যেহেতু সেম নার্ভ সাপ্লাই, এই ইরিটেশনটা এখানেও কিন্তু রেফার ব্যাক একটু হয়, অস্বস্তি হয়। আচ্ছা তাই জন্য কি হয়, এটা যেহেতু ডায়াগনোসিসের মধ্যে নিচ্ছে না সে। আমরা শুনতে পাই যে বেশিরভাগ হার্ট অ্যাটাক নাকি রাত্রেবেলা হয়, এটা কি সত্যি? হার্ট অ্যাটাক রাত্রেবেলা বলতে দিন ভোর রাতের দিকে বেশি হয় আচ্ছা এবং উইকেন্ডে বেশি হয়। এগুলো একটু ডায়রনাল ভেরিয়েশন এবং একটু সিজনাল ভেরিয়েশন আছে, শীতকালে বেশি হয়। স্যার আমি বুঝবো কি করে, বা একজন মানুষ বুঝবেন কি করে যে তার হার্ট অ্যাটাক হয়েছে? এই একটা কঠিন কোশ্চেন, আবার খুব সোজা কোশ্চেনও বলতে পারেন। কারণ হার্ট অ্যাটাক প্রথমেই ধরে নেওয়া হয় যে হার্ট অ্যাটাক হলে মানুষের বুকে ব্যথা হবে, কিন্তু এটা যুগপৎ সত্য এবং এটাই সব থেকে বেশি কমন প্রেজেন্টেশন, তার বুকে ব্যথা হয়। এবং কিছু কিছু ক্ষেত্রে এটা মনে হয় সাধারণ মানুষের আরও ভালো করে নজর করা উচিত বা শোনা উচিত যে পেন ভালো করে টিপিক্যাল পেন হলো না, তখন হার্ট অ্যাটাক। পেনটা তো মনে হয় বহুবার ডিসকাশন হয়, যেটা যে বুকে ব্যথা, যেটা খুব চাপ মতো মনে হবে, যে ব্যথাটাকে অনেকে বলে যে আমার বুকে যেন একটা পাথর সিল চাপিয়ে দেওয়া হয়েছে, গলাটা যেন চেপে আসছে, চোয়াল পর্যন্ত যেন চেপে ধরেছে। কিছু কিছু ক্ষেত্রে হাতের দিকে রেডিয়েশন থাকে। এটা হচ্ছে টিপিক্যাল একটা পেনের ক্যারেক্টার। এবং মানুষ দেখা যায় যে চেষ্টা করে যে বুকটাকে চেপে ধরে যদি কিছু রিলিফ পাওয়া যায়। এটা একটা সাইনও আছে, লেভিন সাইন বলে। এটা টিপিক্যাল, মানে টিপিক্যাল একটা পেশেন্ট ঘেমে যাচ্ছে, মুখ ফুক একদম উইন্সড, বুকে হাত দিয়ে চেপে ধরার চেষ্টা করছে, দিস ইজ টিপিক্যাল অফ চেস্ট পেন অফ অ্যাকিউট অ্যাটাক। মানে এই অ্যাকিউট অ্যাটাক ছাড়া, আই মিন অ্যাকিউট পেন ছাড়া কিছু কিছু ডেভিয়েশন আছে। পার্টিকুলারলি যদি কোনো বয়স্ক হয় বেশি, বার্ধক্য, মানে ধরুন 70, 75 বা 80-র কাছে বয়স, এবং দ্বিতীয় গ্রুপ হচ্ছে ফিমেলস, মেয়েদের। তৃতীয় গ্রুপ হচ্ছে যদি অনেক দিন ধরে ডায়াবেটিস আছে। 4 নম্বর আগে থেকে তার কোনো নিউরোলজিক্যাল ডিজিজ আছে, তাদের কিন্তু এই টিপিক্যাল চেস্ট পেন নাও থাকতে পারে। আচ্ছা এবং ডায়াবেটিসে পার্টিকুলারলি অনেক সময় পেনলেস হয়ে যায়। এই জন্য কিছু কিছু কথা আরেকটা ধরা হয় অ্যাঞ্জাইনা ইকুইভ্যালেন্ট। টিপিক্যাল অ্যাঞ্জাইনাল পেন নয়, ক্রাসিং চেস্ট পেন নয়, ইকুইভ্যালেন্ট। হঠাৎ করে ঘেমে গেল, ধরপড় করছে বুকটা, হঠাৎ করে শ্বাসকষ্ট হচ্ছে, বা হঠাৎ করে ব্ল্যাক আউট মতো হয়ে গেল, হঠাৎ করে মনে হচ্ছে যেন খুব বেশি ঢেকুর উঠছে, বুক ফুক চেপে আসছে, শুধু শুধু ঢেকুর উঠছে। এইগুলোকে বলা হয় অ্যাঞ্জাইনা ইকুইভ্যালেন্ট সিমটম। হার্ট অ্যাটাকের ক্ষেত্রে, এই ট্রিটমেন্টের ক্ষেত্রে একটা শব্দ আজকাল প্রায় শোনা যায়, সেটা হচ্ছে স্টেন্ট বসানো। হ্যাঁ, এটা তাহলে তো আমাদের প্রাইমারি ফিল্ড ট্রিটমেন্ট হলো। আমি যেটা বললাম এতক্ষণ, সেটা প্রাইমারি ফিল্ড ট্রিটমেন্ট। সেটা একটা পাশাপাশি পাশের বাড়ির পাশের পাড়ার ডাক্তারের চেম্বারে হতে পারে, বা লোকাল নার্সিংহোমে হতে পারে, বা একটা দ্রুত গিয়ে কোনো বিগ হসপিটালে পৌঁছানো, সেখানে হতে পারে। দিস ইজ প্রাইমারি রেসপন্স। আচ্ছা তারপরে তো পেশেন্টটা অ্যাডমিট হলো। অ্যাডমিট হওয়ার পরে আমরা যেটা করা হয়, যদি এটা দেখা যায় অ্যাকিউট এসটি এলিভেশন মায়োকার্ডিয়াল ইনফার্কশন, অ্যাঞ্জাইনা নয়, শুধু সিম্পল অ্যাঞ্জাইনা নয়, আনস্টেবল অ্যাঞ্জাইনা বা নন এসটি এলিভেশনের মাইনা, তাদের ক্ষেত্রে মেডিকেল চিকিৎসা কন্টিনিউ হয় রিস্ক অনুযায়ী, যে যেমন ওর রোগ ব্যবহার করে সেই মতো আমরা আইদার মেডিকেল থেরাপি নাহলে অ্যাঞ্জিওগ্রাফির দিকে নিয়ে যাওয়া হয়। কিন্তু যদি অ্যাকিউট অ্যাটাক এসটি এলিভেশনে মায়, ওর ক্ষেত্রে কিন্তু এখনকার সারা পৃথিবীর প্রাইম নিয়ম হচ্ছে যদি ফিএসেবল হয় তাহলে কিন্তু ওকে প্রাইমারি অ্যাঞ্জিওপ্লাস্টি করা, অ্যাঞ্জিওগ্রাফি করে যে আর্টারিটা ব্লক হয়েছে সে আর্টারিটাকে অ্যাঞ্জিওপ্লাস্টি করে খুলে দেওয়া। এখন ধরুন আমরা তো এখানে একটা কলকাতা মেট্রো সিটির মধ্যে এই ডিসকাশনটা করছি। এখন ধরুন একটা পুরুলিয়ার প্রত্যন্ত এলাকায় একটা ওই রকম একটি ঘটনা ঘটলো, সে এখন 200 কিলোমিটার দূরে। তাকে তো আমি নিয়ে আসতে গেলে কতক্ষণ লাগবে? 5-6 ঘন্টা। তাহলে 5-6 ঘন্টা লস করাটা ইজ ডেঞ্জারাস। কিছু অন দা ওয়ে লস হতে পারে, লাইফ লস হতে পারে, বা যতক্ষণে নিয়ে আসবে ততক্ষণে মাসেলের হার্টের অনেকটা মাসেল নষ্ট হয়ে যাবে। ওইসব ক্ষেত্রে করা হয় কি, যে ব্লাড ক্লট হয়ে যে আটকেছে, যেখানে শিরাটা আটকেছে, ধমনীটা ক্লগিং হয়েছে, ওটাকে থম্বোলাইটিক ওষুধ দিয়ে ওটাকে ডিজলভ করে দেওয়া হয়। আচ্ছা। এবং এই থম্বোলাইটিকের ব্যাপারে বলি, থম্বোলাইটিক কিন্তু আমাদের এই ভারতবর্ষের মধ্যে থম্বোলাইটিকের এফিকেসি কম। যেটা পাওয়া যেত স্ট্রেপ্টোকাইনেজ ইঞ্জেকশন দিয়ে এটা করা হতো, তার এফিকেসি আমাদের মধ্যে কম ছিল। যেন এখন যে নিউয়ার জেনারেশন যেগুলো থম্বোলাইটিক থম্বাসটাকে ডিজলভ করতে পারে যে ওষুধগুলো, টেনেক্টেপ্লেজ, এরা কিন্তু অনেকটা বেশি এফিকেসিয়াস। অ্যাঞ্জিওপ্লাস্টি করার সঙ্গে সঙ্গে, মানে হয়তো করার পর বাড়ি গেল পেশেন্ট, 7-8 দিন বাদে ম্যাসিভ অ্যাটাক হলো, মারা গেল, এরকমও কেস আমি শুনেছি। এটা কিসের জন্য হতে পারে বলে আপনার হ্যাঁ, ধারণা? সে এভিডেন্স আমরাও লাইফে ফেস করেছি। মানুষকে উত্তর দেওয়া খুব কঠিন হয়।
ধরুন অ্যাঞ্জিওপ্লাস্টি করলাম, তো করার পরে 2-3টে জিনিস খুব ভালো করে নজর রাখতে হয়। তোমাদের যেহেতু একটা ফরেন মেটেরিয়াল দিয়ে আসছি, ব্লাড থিনার যেটা অ্যান্টিপ্লেটেড গলাতে দিতে বললাম, ওর কিন্তু হাই ডোজে খেতে হয়। যদি মানুষটা ভালো করে না বুঝে যায় যে ওই ওষুধটা এখন ওর কাছে একদম লাইফ অ্যান্ড ডেথের প্রশ্ন করে দেবে যদি ওটা কোনো ডিসকন্টিনিউ হয়, ওই ওষুধটা খাওয়া কিন্তু অ্যান্টিপ্লেটেড ওষুধ কিন্তু খুব জরুরি। নাহলে কিন্তু রিপিট থ্রম্বোসিস হয়ে ওই স্টেন্ট বন্ধ হয়ে গিয়ে রিপিট অ্যাটাক হয়ে শেষ করে দিতে পারে। আর একটা যেতে পারে যদি কোনো কারণে লেটে আগে এসে থাকে, তারপরে তাকে স্টেন্টিং করা হয়েছে, হার্টের পাম্পিং হয়তো অলরেডি খুব কমে গেছিল, তাদের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় হার্ট ফেলিওর হয় বা অনেক সময় হার্টের অ্যারিথমিয়া হয়ে মারা যায়। আচ্ছা, এই ক্ষেত্রে আমরা মনে হয় আরেকটা জিনিস বলে দেওয়া ভালো, যে একটা অ্যাঞ্জিওপ্লাস্টি করে মানুষ বাড়ি গেল, হার্ট অ্যাটাক হয়েছিল, অ্যাঞ্জিওপ্লাস্টি করে দিলাম, মোটামুটি সুস্থ হয়ে বাড়ি গেল, তাকে তো কিছু করণীয় আছে। আমরা যতক্ষণ আলোচনা করলাম না, এই পরেরটুকু না শুনলে কোনো লাভও নেই। 2-3টে কথা, যে সে মানুষটা তার লাইফস্টাইলটাকে এমন একটা জায়গায় নিয়ে আসবে যেটা আমার দুটো পুরোপুরি পিছিয়ে গেলে, আমি আমার বাবার থেকে আরেক জেনারেশন পিছিয়ে যেতে বলছি, পিছিয়ে গেলে তাদের যেরকম লাইফস্টাইল ছিল মোড়লে সেরকম জায়গায় ফেরত চলবে। মানে আমার ঠাকুরদা যে লাইফস্টাইলটা লিড করতে, সকালবেলা সূর্য উদয়ের সাথে সাথে 6টার সময় ঘুম থেকে 5টার সময় ঘুম থেকে ওঠা, এতে প্রথম কথা হচ্ছে যে ডায়াগোনাল সাইকেলটা মেনটেন হয়। ধূমপান জীবনে না করা এবং লোককে যেখানে ধূমপান করে সেই এনভায়রনমেন্টে না যাওয়া, ডায়েটটাকেও এমন করা যাতে তার ক্যালোরি একটা হিসেব থাকে, এবং ফ্রাইড ফুড, যেটা ইন্ডিয়ান কুকিংয়ের একটা বেস্ট মেথড, মানে আপনি যাই দেবেন ভেজে দেবেন। এই যে এই ফ্রাই করতে গেলে যে অয়েলটা যে ফ্রাই হয়ে যাচ্ছে, ওর যে বয়েলিং পয়েন্টে মানে চলে যাচ্ছে, ওই অয়েলটা কিন্তু ম্যাক্সিমাম ট্রান্সফর্ম হয়ে যায়, ওর ম্যাক্সিমাম ফ্যাটটাই ট্রান্স ফ্যাটি অ্যাসিডে ট্রান্সফর্ম হয়ে যায়। এই ট্রান্স ফ্যাটি অ্যাসিড কিন্তু সহজে হজম হয় না, ওর ম্যাক্সিমাম কিন্তু গিয়ে ডিপোজিশন হয়। নর্মাল যে আমাদের ফ্যাটি অ্যাসিড অক্সিডেশন সাইকেল, তার মধ্যে ঢুকতে পারে না ট্রান্স ফ্যাট। আমরা ধরুন শাক পাতা যেগুলো রান্না করি, তাকেও যদি যত ফ্রাই করে দেবো, শাক পাতার যে ভালো গুণ, যত ফ্ল্যাভোনয়েড অ্যান্টিঅক্সিডেন্ট যেগুলো আমরা ভালো হিসাবে ধরি, সেগুলো কিছু থাকে না, নষ্ট হয়ে যায়। আচ্ছা, ফ্রুটস, আমরা ম্যাক্সিমাম ফ্রুটস, কাঁচা ফ্রুটস কতটুকু খাই, খেতে চাই না, সেগুলোও কিন্তু একভাবে নষ্ট হয়। লাইফস্টাইলের মধ্যে একটা ডে নাইট সাইকেলটা ঠিক রাখা, যেটা বললাম, এক্সারসাইজ, ধূমপান না করা, ডায়েটটাকে ক্যালোরি রেস্ট্রিকশন রাখা, প্লাস এবারে ওই ফ্যাট, কার্বোহাইড্রেট, প্রোটিন, এই রেশিওটাকে ঠিক রাখা, আর ডায়েট ডিস্ট্রিবিউশন 40% ব্রেকফাস্টে, 40% লাঞ্চে, 20% ডিনারে, এটাকেও ঠিক রাখা, কুকিং মেথডটাকে চেঞ্জ করা, এইগুলোই কিন্তু বেসিক্যালি ভালো থাকার উপায়। এবং হার্ট অ্যাটাকের পরে এগুলো যদি না মানা হয়, ভালো রাখা সত্যিকারেরই কঠিন। বাড়িতে আমি রিপেয়ার করতে ঘর পালিয়ে এলাম, সে বাড়ি থাকবে কি থাকবে না, যে বাড়িতে আছে সেই তো আসল খেলাটা। আপনারা সবাই শুনলেন আমাদের বিশ্বমানের বিশেষজ্ঞ চিকিৎসক ডক্টর পিসি মণ্ডল হার্ট নিয়ে অনেক অনেক তথ্য খুব সহজ সরল ভাষায় আপনাদের জানালেন। আপনারা যারা এই এপিসোডটা দেখছেন, আমার মনে হয় প্রত্যেকে যদি এই অ্যাডভাইসগুলো ফলো করেন, তাহলে হার্ট অ্যাটাকের কেসেস অনেক কমে যাবে। আমরা প্রথম বিভাগ অর্থাৎ ভিজিটিং আওয়ারে জেনে নিয়েছি হার্ট অ্যাটাক সম্পর্কিত জরুরি কিছু খবরাখবর। এবার আমাদের দ্বিতীয় বিভাগ অর্থাৎ ফেসিলিটিসের পালা। ফেসিলিটিসে আজ আমরা জানবো হার্ট অ্যাটাক হলে কোনোভাবেই ভয় না পেয়ে কী কী প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে এবং সেক্ষেত্রে অ্যাপোলো গ্লেনিগালস হাসপাতাল আমাদের কিভাবে সাহায্য করতে পারে। পৃথিবীর সবচেয়ে দামি পাম্প মেশিন হার্ট বা হৃৎপিণ্ড, বিরামহীন তার কাজ। এই হার্টের করোনারি ধমনীতে চর্বি জমে হার্টের রক্ত তথা অক্সিজেন এবং পুষ্টি সরবরাহ কমে গিয়ে যেসব সমস্যা দেখা যায় তাকেই বলে করোনারি আর্টারি ডিজিজ। এই সমস্যার চিকিৎসা না হলে হার্ট অ্যাটাক হতে পারে। করোনারি ধমনীর প্লাক হঠাৎ ফেটে গিয়ে সরু হয়ে যাওয়ার ফলে ধমনীর মুখ পুরো ব্লক করে দেয়। তখন ওই ধমনী হার্টের যে অংশকে রক্ত সরবরাহ করে সেই অংশ রক্ত সরবরাহ পায় না, ফলে অক্সিজেন এবং পুষ্টির অভাবে হার্টের ওই অংশের পেশি মরে যায়, অর্থাৎ মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন হয়। একেই বলে হার্ট অ্যাটাক। হার্ট অ্যাটাকের প্রধান লক্ষণ বুকের মাঝখানে এবং ওপরের দিকে প্রচণ্ড ব্যথা, সঙ্গে শ্বাসকষ্ট এবং অনেক সময় বাঁ কাঁধ এবং পিঠের দিকেও একটা চাপ বাঁধা দম বন্ধকর সমস্যা। এরই সঙ্গে অস্বাভাবিক রকমের ঘাম হতে থাকে।
এক্ষেত্রে এক মুহূর্ত সময় নষ্ট না করে যত তাড়াতাড়ি সম্ভব নির্ভরযোগ্য কার্ডিওলজিস্ট বা হাসপাতালে নিয়ে যেতে হবে রোগীকে। হাসপাতালে আনা মাত্রই যত দ্রুত সম্ভব রোগীর থ্রম্বোলাইসিস করে তারপর দ্রুত ক্যাথল্যাবে রোগীকে নিয়ে করোনারি অ্যাঞ্জিওপ্লাস্টি ও স্টেন্টিংয়ের মাধ্যমে রোগীর করোনারি ধমনী পুরোপুরি খুলে দেওয়া হয়। এই ক্যাথল্যাবে রোগীর করোনারি ধমনী যেখানে শুরু তার মুখে এক ধরনের ওষুধ দেওয়া হয়। এই ওষুধ এক্স-রে মেশিনে ধরা যায়। যেমন যেমন ওষুধ করোনারি ধমনীর মাধ্যমে ছড়িয়ে পড়ে, এক্স-রে টিউব বিভিন্ন দিকে ঘুরিয়ে করোনারি ধমনীর ছবি তোলা হয়। মনিটরে ছবিটিকে দেখলে মনে হবে একটা বড় গাছের শিকড়ের ছড়ানো শাখা প্রশাখা যেন। হার্টের রোগ নির্ণয়ের জন্য প্রয়োজন আধুনিক ল্যাবে কিছু পরীক্ষা নিরীক্ষা, যেমন কিছু রক্ত পরীক্ষা, ইসিজি, ইকোকার্ডিওগ্রাফি, ট্রেডমিল ইসিজি, মায়োকার্ডিয়াল পারফিউশন ইমেজিং, করোনারি অ্যাঞ্জিওগ্রাফি, মাল্টি ডাইমেনশনাল সিটি অ্যাঞ্জিওগ্রাফি প্রভৃতি। ধূমপান, স্থূলত্ব বা ওবেসিটি, হাই ব্লাড প্রেশার, ডায়াবেটিস এবং ব্লাডে কোলেস্টেরলের মাত্রা বৃদ্ধি পাওয়া। এছাড়াও আছে পারিবারিক হার্ট অ্যাটাকের ইতিহাস এবং অনিয়ন্ত্রিত জীবনশৈলী। এই সবগুলোই হার্ট অ্যাটাকের প্রধান কারণ হতে পারে। তাই 40 বছরের পরে বছরে অন্তত একবার নির্ভরযোগ্য হাসপাতালে কার্ডিয়াক স্ক্রিনিং টেস্ট অবশ্যই প্রয়োজন। জীবনের সমস্ত মন্দ এবং দ্বন্দ্ব দূরে সরিয়ে রেখে ছন্দ এবং আনন্দে থাকাই হার্ট অ্যাটাককে দূরে রাখার একমাত্র চাবিকাঠি। আমরা পৌঁছে গেছি আজকের পর্বের শেষ বিভাগ, অর্থাৎ দ্য ট্রুথ অ্যাবাউটে। দ্য ট্রুথ অ্যাবাউট মানে ইতিমধ্যেই আপনারা জানেন, সেখানে থাকবে নানান কথা স্বাস্থ্য, চিকিৎসা এবং হাসপাতাল পরিষেবা নিয়ে, যা আমরা সরাসরি জেনে নিতে পারবো হাসপাতাল পরিচালন বিশেষজ্ঞা ডক্টর রূপালী বাসুর কাছ থেকে। নমস্তে, গুড ইভিনিং। ভালো আছেন তো সবাই? আজকে আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যেটা চিকিৎসা বিজ্ঞানের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয়, প্রেসক্রিপশন। কথাটা শুনেছি আমরা। রোগীকে একটা কাগজে চিকিৎসক রোগ সারানোর জন্য কিছু ওষুধ এবং কিছু উপদেশ লিখে দেন, এটাই হলো প্রেসক্রিপশন। চিকিৎসা বিজ্ঞানে এই প্রেসক্রিপশন খুবই গুরুত্বপূর্ণ নথি হিসেবে গণ্য এবং আইনগত বৈধতাও এটার যথেষ্ট। প্রেসক্রিপশন আসলে রোগী এবং চিকিৎসকের মধ্যে একটা চুক্তিপত্র। চিকিৎসকের জ্ঞান রোগীকে সুস্থ হতে সাহায্য করে এবং রোগী চিকিৎসকের কাছ থেকে এই পরিষেবা অনেক ক্ষেত্রেই মূল্য দিয়ে কিনে থাকেন। প্রেসক্রিপশনের সৃষ্টিকর্তা যেহেতু চিকিৎসক, ফলে প্রেসক্রিপশনের সব দায়িত্ব তার। আবার প্রেসক্রিপশন লেখা হয়ে গেলে রোগী যখন সেটা নিয়ে যান তখন সেটা হয়ে যায় রোগীর সম্পত্তি ও দায়িত্ব। প্রেসক্রিপশন লেখার ইতিহাস কিন্তু বহু পুরনো। আজ থেকে প্রায় 700 বছর আগে গ্রিসে লেখা প্রেসক্রিপশনের হদিশ পেয়েছেন গবেষকরা। আর তারও বহু আগে থেকে ভারতেও প্রেসক্রিপশন লেখার প্রচলন ছিল। এমনকি চীন দেশেও চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে বহু প্রাচীনকাল থেকে এই প্রেসক্রিপশনের ব্যবহার দেখা গেছে। একটা প্রেসক্রিপশনে সাধারণত কয়েকটা বিষয় থাকার কথা, যেমন ধরুন কোন চিকিৎসক এই প্রেসক্রিপশন লিখছেন, কার জন্যে লিখছেন, মানে রোগীর নাম, বয়স, লিঙ্গ ইত্যাদি লিখতে হবে। কি কি উপসর্গ আছে রোগীর, কি ধরনের রোগের সম্ভাবনা, রোগের সঠিকভাবে নির্ণয় করতে গেলে কি কি পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন এবং রোগ নিরাময়ের জন্য কি কি ওষুধ খাবেন। প্রেসক্রিপশনে চিকিৎসকের রেজিস্ট্রেশন নম্বর লেখা অবশ্য প্রয়োজন। সাধারণ রোগী হিসেবে আমাদের কতগুলো বিষয় প্রেসক্রিপশন থেকে জানার পুরোপুরি অধিকার আছে। 1 নম্বর, প্রেসক্রিপশনে চিকিৎসকের নাম, ঠিকানা এবং প্রয়োজনে তার সাথে কিভাবে যোগাযোগ করতে হবে সেই ঠিকানা বা ফোন নম্বর থাকতে হবে। 2 নম্বর, রোগীর কি হয়েছে, চিকিৎসক কি সন্দেহ করছেন ইত্যাদি। 3 নম্বর, রোগটি ছোঁয়াচে কিনা এই তথ্য। 4 নম্বর, ঠিক কিভাবে ওষুধ খাবেন, দিনে কতবার খাবেন, কতদিন ধরে খাবেন, খাওয়ার আগে খাবেন না খাওয়ার পরে খাবেন ইত্যাদি। 5 নম্বর, ওষুধের নামগুলো স্পষ্টভাবে যাতে পড়া যায় এবং যদি ওষুধ না পাওয়া যায় বা ওষুধের দাম রোগীর ক্রয় ক্ষমতার বাইরে হয় সেক্ষেত্রে বিকল্প কি ওষুধ খেতে হবে। 6 নম্বর, ওষুধ খেয়ে যদি কোনো অসুবিধা হয় তাহলে কি করবেন। 7 নম্বর, অন্য কোনো নিয়ম মেনে চলতে হবে কিনা। 8 নম্বর, রোগের অবস্থা পুনর্মূল্যায়নের জন্যে কতদিন পরে আবার চিকিৎসকের কাছে যেতে হবে।
সমস্ত চিকিৎসকের উদ্দেশ্যই হলো রোগীকে তাড়াতাড়ি সুস্থ করা। প্রেসক্রিপশনের প্রয়োজনীয়তাও সেই একই কারণে। রোগী যদি তার রোগ, প্রেসক্রিপশনের নির্দেশ, ওষুধের ব্যবহার সম্পর্কে সচেতন না হন, তবে সঠিক চিকিৎসা করা সম্ভব নয়। সঠিক চিকিৎসার ক্ষেত্রে রোগীর ভূমিকাও তাই অনেক গুরুত্বপূর্ণ, এবং তাই নিজের প্রেসক্রিপশনকে বোঝা, জানা, বোঝার চেষ্টা করা খুবই আবশ্যক। প্রেসক্রিপশনে লেখা সব নির্দেশ কিন্তু আমাদেরকেই মেনে চলতে হবে, কারণ রোগটা আমার এবং সুস্থ আমাদেরকেই হতে হবে। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে সামনের রবিবার। নমস্তে।这青睐